স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবার সমান অধিকার দিয়ে রেখেছে আমাদের সংবিধান, এমন বাণী বিধানে থাকলেও মাঠে প্রয়োগ অনেক কম। পরের মত আর ইচ্ছা ছাড় দিতে অনীহা আজকাল সব দলে। এইসব নিয়ে আজকের আলোচনা মান সমান। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন। অধ্যাপক সাদেকা হালিম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা বলছি বটে যে বাংলাদেশে আমরা সবাইকে মানুষ মনে করছি, সংবিধান আমাদের সেই অধিকারও দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে নারী বা পুরুষ সবাই মানুষের অধিকার পাচ্ছে, সবার মান সমান? নারী পুরুষকে আমি মানে আজকের দিনটি তার যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আসলে পার হয়ে গেছে না এখনো পার ঘন্টা আছে। আমাদের ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে দর্শক শ্রোতাদেরকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা বিশেষ করে। আর নারী পুরুষ তার এক কাতারে দাঁড়িয়ে, এটা আসলে একটা সার্বজনীন ব্যাপার। এটা কেবলমাত্র যে বাংলাদেশের প্রেক্ষিতে তা নয়, আমি মনে করি বিশ্বের সব দেশেই নারী পুরুষ এক কাতারে নেই। এটা প্রফেসর আমেনা মহসিন এবং খালিকুজ্জামান ভাইও নিশ্চয়ই আমার সাথে একমতই প্রকাশ করবেন। বাংলাদেশে যেটি হচ্ছে যে আমরা সাংবিধানিকভাবে নারীদেরকে বলা হচ্ছে যে আপনি যদি ধরেন ধারা 7 এবং 28 এবং অন্যান্য ধারাগুলোতে নারীর সকল মৌলিক অধিকারই কিন্তু সেখানে আপনার নিশ্চিতকরণ করা হয়েছে এবং আমরা সবাই কিন্তু অল আর ইকুয়াল বিফোর ল, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্লাস, আপনার ক্রিড, জেন্ডার, এথনিসিটি সব কিছুতে কিন্তু বৈষম্যটা আছে। তবে আমি মনে করি আজকের দিনটিতে আমি এটা বলবো যে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারীরা আপনি বলেন যে সেনাবাহিনীতে আছে, আনসারে আছে, পুলিশে আছে, হিমালয়ে উঠেছে। বাংলাদেশের নারীরা আজকে বৈমানিক হয়েছে। আজকে আপনি দুইজন নারী শিক্ষককে আপনার মানে অতিথি করে নিয়ে এসেছেন এবং সেটি শুধু নারী দিবসের জন্য না, আমি পরিষ্কার করতে চাই এই দুজন শিক্ষক প্রায়ই আমাদের অতিথি হন। আমরা দুজন আমাদের মেরিটের জন্য আসি বা আমাদের অন্যান্য বিষয়ের উপরে দখল থাকার জন্য আমরা আসি, সেটা বিষয় না। তবে আমি মনে করি যে এখনো অনেক প্রচুর বৈষম্য রয়ে গেছে। যেমন ধরুন কর্মজীবী নারী, বাংলাদেশে প্রায় 62% কিন্তু শ্রমজীবী নারী আছে যারা আপনার ইনফর্মাল এবং ফর্মাল সেক্টরে কাজ করছে। তার মধ্যে বেশি হচ্ছে কিন্তু ইনফর্মাল সেক্টরে। ইনফর্মাল বলতে আমি বোঝাচ্ছি ধরেন চিংড়ি মাছের ঘেরে বা যে গার্মেন্টস শিল্পগুলি এখনো ফর্মাল সেক্টরে আওতাভুক্ত না, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তারা কাজ করছেন। ডোমেস্টিক হেল্প হিসাবে সবচেয়ে বেশি নারী কাজ করছেন, সেখানে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী আপনি দেখবেন যে আদিবাসী, দলিত এরা কাজ করছেন। কিন্তু এই ইনফর্মাল সেক্টরে এই রিকগনিশনটা কিন্তু এখনো নেই। তাদের কোনো টাইমের ফ্রেমওয়ার্ক নেই যে তারা কতক্ষণ কাজ করবে, তারা সিনেমা দেখার ছুটি পাবে কিনা, তারা বাড়ি যেতে পারবে কিনা, তারা ঈদে কোনো বোনাস পাবে কিনা ইত্যাদি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী উনি একটি নিয়ম করে দিয়েছেন, যেটা রেজলিউশনও পাস হয়ে গেছে, যে আমরা 6 মাস মাতৃত্বকালীন একটি ছুটি পাবে। এটি আপনি দেখবেন যে সরকারের ক্ষেত্রে কিন্তু বেশ পালন করা হচ্ছে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে যেসব নারীরা কাজ করছেন তারা কিন্তু এই ছুটিটি পাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি সময় অধিকারের যে জায়গাটা নিয়ে এসছেন, বিদেশে কিন্তু অনেক জায়গাতেই প্যাটার্নিটি লিভ আছে, কিন্তু আমাদের দেশে শুধু মাতৃত্বকালীন ছুটি আছে। পিতৃত্ব এখন আসছে কিন্তু খুবই কম দিনের জন্য, 15 দিন। তো 15 দিনে একটি পুরুষ কি শেয়ার করতে শিখবে? বিদেশে যেমন আমি দেখেছি আমাদের প্রফেসর, আমি আর আপা একই সময় একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। ওখানে আমি দেখেছি যে 3 মাস একটি নারী ছুটি কাটাচ্ছেন, তার 3 মাস তার পার্টনার বা তার স্বামী আপনার সন্তানটিকে পালন করছেন। তো এই জায়গায় কিন্তু যে শেয়ারিং এর জায়গাগুলো চলে আসছে, কিন্তু গ্রামগঞ্জের চিত্রটা ভিন্ন। সেখানে কিন্তু সামাজিক বা সাংস্কৃতিক বা ধর্মীয় অনুশাসন এত বেশি মানুষ মেয়েরা মানতে বাধ্য নয়। কেননা যখন সে একা হয়ে যাচ্ছে, আপনি জানেন কিনা যে এখন প্রায় 12% ফিমেল হেডেড হাউসহোল্ড আছে। তো এইসব যে নারী প্রধান খানা, এইসব জায়গায় নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা যতই তাদেরকে মানে ধরে নিয়ে আসা হোক যে না কাজ করতে দেওয়া হবে না, কুৎসা রটানো হবে, এইসব ভেদ করে কিন্তু মেয়েরা আমি মনে করি এগুচ্ছে। খালেকুজ্জামান ভাই, আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, একটু ধারাবাহিকতা রক্ষা করে যদি আপনি বলেন যে নারী ও পুরুষের মধ্যে কিছু বৈষম্য আছে বলে সাদেকা আপা বললেন, আপনি সেই বক্তব্যের সাথে একমত কিনা এবং সেই বৈষম্যগুলি আপনার দৃষ্টিতে কোন কোন জায়গাগুলিতে প্রকট? নারী পুরুষে আসলে বৈষম্য নাই, নারী পুরুষের পার্থক্য আছে। বৈষম্য হচ্ছে সামাজিক আর পার্থক্য হচ্ছে প্রাকৃতিক। ফলে প্রাণী জগতে সেখানে যেহেতু একসময় এক কোষ থেকে বহু কোষ থেকে বিভিন্ন নিম্ন প্রাণী উচ্চ প্রাণী হতে হতে তখন এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটাতে মেল ফিমেল দুইটা ভাগ হয়। ফলে এটা প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন। ফলে এখানে বৈষম্য বলা চলে না। বৈষম্য জিনিসটা আসছে সামাজিক ব্যবস্থা থেকে, এটা কিন্তু প্রাকৃতিকভাবে বৈষম্যটা তৈরি হয়নি। তো ফলে সেটা হলো যে এক সময় বিশেষ করে যখন আমরা এই সমাজের বিকাশের গোড়ার দিকে যদি যাই, সেটা আজকে নারী দিবস, সেটা নিয়ে একটু আমি সংক্ষেপে ব্রিফটা বলবো।
তাহলে একটা সময় যেটা ছিল যে সমাজে তখন কোনো রাষ্ট্র ছিল না, পরিবার ছিল না, শ্রেণী ছিল না, সেই সময় নারীদের কেন্দ্র করে সমাজ পরিচালিত হতো। কারণ তো কোনো উপায় ছিল না, কারণ তারা গর্ভে সন্তান ধারণ করে এবং সেইভাবে তারা লালন পালন করে, ফলে সমাজের কেন্দ্রবিন্দুতে নারীরাই ছিল। এবং এইভাবে আমরা যদি সমাজের সেই বিকাশটা ধরি, প্রায় 6 থেকে 6,500 বছর এই গোষ্ঠী সমাজ ছিল। এটা নারী কেন্দ্রিক বা অনেকে নারীতান্ত্রিক বলে, কেউ মাতৃতান্ত্রিক বলে, তারা এই সমাজের কেন্দ্রবিন্দুতে ছিল। তারপরে সমাজ শ্রেণী যখন ভাগ হলো, দাস এবং দাস মালিকে বিভক্ত হয়ে গেল, তখন নারীদের সমাজেই অবস্থান রক্ষা করে সমাজে শ্রেণী বিভক্ত করা সম্ভব না, দাসত্ব ব্যবস্থা চালু করা সম্ভব না, ফলে এরা অধীনস্থ হয়ে পড়লো। এবং এটা নিয়ে বহু বছর নারী পুরুষের যুদ্ধ হয়েছে। যে কথাগুলি আজকে আসছে নারীরা দুর্বল, শক্তিহীন, এই কথাটাও ভুল। কারণ এগুলি আপনার প্রত্নতাত্ত্বিক বা ইতিহাসবিদদের অনেক গবেষণা দেখা যায়, কোথাও কোথাও দেখা যায় যে মেয়েরা অনেক বেশি শক্তিশালী ছিল এবং পুরুষরা পরাস্ত হয়েছে। আবার কোথাও এখন বহুকাল ধরে চলতে চলতে আজকের দশা দেখে এটা দিয়ে বিচার করা যাবে না। তাহলে দাস ব্যবস্থা যখন হলো, এই দাস ব্যবস্থায় সেখানে এসে তারা যৌন দাসীতে পরিণত হয়ে গেল। দাস তো পুরুষরাও দাস, নারীরাও দাস, বাড়তি যৌন দাসী হিসেবে তারা পরিণত হয়ে গেল। এটা প্রায় 4 থেকে 4,500 বছর ধরে চলেছে। তারপরে এই ব্যবস্থার পরিবর্তন হয়ে সামন্ত ব্যবস্থা যখন আসছে, তখন তারা গৃহদাসীতে পরিণত হয়েছে এবং এর সঙ্গে রক্ষিতা যুক্ত হয়েছে। তারপরে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় এবং বিশেষ করে এখানে আমি শুধু সংক্ষেপে বলি যে 1789 সালে ফরাসি বিপ্লব, তার আগে ক্রমওয়েল বিপ্লব বা যা মেইজি বিপ্লব বা বিভিন্ন যে বুর্জুয়া বিপ্লবগুলি হয়, তখন তারা ওই ব্যবস্থা ভেঙে তারা নতুন পুঁজিবাদী ব্যবস্থার পতন ঘটায়। এবং এই সময়কালে আমরা দেখি যে রুশো, ভলতেয়ার এরা একটা জাগরণ সৃষ্টি হয়। তাহলে সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী আসে, নারী মুক্তি নানা কথা আসে। এই সব কিছু মিলে বুর্জুয়া পুঁজিবাদ তখন মেয়েদেরকে ঘর থেকে বের করে আনে এবং একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। সেখানে তাদের শিল্প সংস্কৃতির চর্চা এবং তাদের বিনোদন ইত্যাদি ক্ষেত্রে ওরা ছিল, আর গরিব যারা তারা এই শিল্প কারখানা বা শ্রমের কাজে আসে। এবং সেই জায়গায় এসে আমরা যেটা দেখি যে 1857 সালে সেখানে 8ই মার্চ নিউ ইয়র্কে সুতা কারখানা শ্রমিকদের মিছিলে গুলি হয়। এবং তারপরে আমরা 1700 যেটা দেখি 1871 সালে সেখানে প্যারি কমিউন যেটা হয় সেটা আপনারা জানেন। আমি শুধু ব্রিফটা বলছি কারণ ডিটেলস বলার সময় নাই। এই প্যারি কমিউনে দর্জি শ্রমিক, সেলুন কর্মী, লন্ড্রি, হোটেল, ঠিকা শ্রমিক এরা, চারুশিল্পী ইত্যাদি প্রায় 1151 জন নারী দণ্ডিত হয়েছিল বিদ্রোহে অংশগ্রহণ করার কারণে। এরপর ধারাবাহিক 2টা কথা বলে শেষ করে দিব। সেটা হলো যে এরপর আমরা 1886 সালে হে মার্কেটে সেটা আবার মে দিবস তৈরি হয়েছে। তারপরে 1908 সালে 22 নভেম্বর 20,000 নারী শ্রমিক নিউ ইয়র্কে শ্রমঘণ্টা, মজুরি এবং ভোটের দাবিতে তারা আন্দোলন করে এবং সেখানে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে মালিক বলে চুক্তির কোনো অংশ নারী শ্রমিকের জন্য প্রযোজ্য নয়। তার প্রতিবাদ 1909 সালে আমেরিকান সোশ্যালিস্ট পার্টির ঘোষণা অনুযায়ী 28শে ফেব্রুয়ারি, এটা শেষ রবিবার ছিল, ওমেন্স ডে পালিত হয়। এবং 1910 সালে কোপেনহেগেনে কমিউনিস্ট আন্তর্জাতিক দ্বিতীয় সম্মেলন, আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সোশ্যালিস্ট পার্টির নেত্রী ক্লারা জেটকিন তার প্রস্তাবে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণার প্রস্তাব আসে এবং এটা গৃহীত হয় এবং 17 দেশের 100 জনের মতো উপস্থিত ছিল। 1945 সালে জাতিসংঘ চার্টারে নারী পুরুষ সমান অধিকার স্বীকৃত হয়। 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 8 মার্চ পালনের সিদ্ধান্ত নেয়। আজকে 2015 সালে 105তম নারী দিবস। এই নারী দিবসে নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ, নারী পুরুষ মিলিত, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। কারণ আমরা যখন বলি মানব সভ্যতা, আমরা কিন্তু নারী সভ্যতা, পুরুষ সভ্যতা বলি না। ফলে এটা মানব সভ্যতা যখন বলি তখন নারীরা, তারা যদি এই অংশ বিচ্ছিন্ন থাকে তাহলে সভ্যতা হয় না। ফলে যখন আপনি দেখবেন যে খালেদ ভাই, আপনি যদি জাস্ট 2 লাইনে একটু বলতেন, আমরা আবার পরে আপনার কাছে ফিরে আসবো, যে এই মুহূর্তে আপনি কোথায় বৈষম্যের জায়গাটা বেশি দেখেন নারী এবং পুরুষে বাংলাদেশের ক্ষেত্রে? বৈষম্য বহুমাত্রিক, এটা শুধু একদিকে বোঝা যাবে না। আচ্ছা, সেটা মজুরিতে বৈষম্য আছে, সামাজিক অবস্থানের বৈষম্য আছে, পরিবারের বৈষম্য আছে, মনস্তাত্ত্বিক গঠন কাঠামোর ক্ষেত্রে বৈষম্য আছে এবং সমস্ত অনেক জায়গায় বৈষম্যটা আছে। আবার দৃশ্যমানতায় কিছু জায়গায় অ্যাপারেন্টলি মনে হবে যে মেয়েরা তো হাট বাজার করছে, বাইরে আসছে, চাকরি বাকরি করছে। ফলে বৈষম্যের চেহারাটা আমি আরো ডিটেলসে পরে বলবো যখন এটা বলবো। আমিনাপা, আমিও বাংলাদেশের মান কার সমান কিনা সেটা নিয়ে জানতে চাইবো। আপনি নিশ্চয়ই জানেন যে এবার অস্কার স্পিচে পেট্রিসিয়া আর্টিকেট বেডাস যিনি আছেন, তিনি কিন্তু আমেরিকাতে মেয়ে এবং ছেলেদের সমান মজুরির দাবিতে যে স্পিচ দিয়েছেন, মেরিল স্ট্রিপ সেটি দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন এবং সেখানেও সেটি অনেক বেশি আলোচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি এটিকে কিরকম দেখেন, যে আসলে মেয়ে আর ছেলেদের মান সমান কিনা? দেখুন, আপনি মানে খালিকুজ্জামান ভাই তো আমাদেরকে একটা মানে পুরো
ট্র্যাজেক্টরিটা দিলেন, ইতিহাসটা দিলেন, কিন্তু ওনারটা হলো একটা পার্টিকুলার উনি দর্শন থেকে উনি দিয়েছেন, সেখান থেকে এবং ওনার যেখানে লোকেশন, যেই রাজনৈতিক মতাদর্শে উনি বিশ্বাস করেন সেভাবেই উনি ধারাবাহিকতাটা দিয়েছেন। আমি বাংলাদেশে আসছি, তার আগে একটু বলি যে দেখেন খালেদ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আধুনিক রাষ্ট্রের কাঠামোর মধ্যেই কিন্তু নারী প্রতি যে বৈষম্য সেটা কিন্তু একদম পতিত বা গাথা আছে। আপনি দেখেন যখন আমরা আধুনিক রাষ্ট্র গঠন করা তৈরি হলো তখন কিন্তু সেখানে নারীদের কোনো অবস্থান ছিল না, এবং অ্যারিস্টটলের মতো লোকরাই বলতো যে উইমেন আর ডিস্টর্টেড ম্যান, মানে নারীরা হলো পুরুষেরই একটা বিকৃত রূপ। সো আমরা যাদেরকে বলি এনলাইটেনমেন্ট বা যাদেরকে আমরা ধরে নিই যে নলেজের একদম প্রতিষ্ঠাতা এবং যারা আধুনিক রাষ্ট্রের পিছনে মূল কাজ করেছেন, সেখানেও কিন্তু নারীদের অবস্থানটা বৈষম্যই ছিল। এটা না যে উনি যেটা বলছেন একটা সামাজিক ছিল, সামাজিক তো ছিল, এটা একটা রাজনৈতিক একটা কাঠামোগত বৈষম্যটা আছে। এবং নারীবাদদের একটা প্রথম স্লোগানই হলো পার্সোনাল ইজ পলিটিক্যাল, যেটা আমার ব্যক্তিগত সেটাই কিন্তু রাজনৈতিক, কারণ নারী প্রতি বৈষম্যটা একদম পার্সোনাল লেভেল থেকে আসে এবং একটা পাওয়ারের ক্ষমতার সম্পর্ক আছে। নারী পুরুষের মধ্যে কিন্তু একটা ক্ষমতার সম্পর্ক আছে, এবং সেভাবেই মানে জিনিসটাকে আমি একজন নারী হিসাবে সেভাবে উপলব্ধি করেছি, এবং আমার জীবনেও আমি সেটা উপলব্ধি করেছি, আমি কর্মক্ষেত্র করেছি, আমার ব্যক্তিগত জীবনে করেছি, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা কিন্তু করে এসেছি। এবং এটার বিরুদ্ধে কিন্তু প্রফেসর সাদেকাও আমার সাথে এগ্রি করবেন, আমরা সবাই কিন্তু এটার বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করে আজকে যে আমরা এখানে কথা বলছি, এটার পিছনে আপনি ভেবে নেবেন না যে আজকে আমরা হঠাৎ করে এখানে এসে গেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের কর্মক্ষেত্রে অনেক অনেক ধরনের কিন্তু আমরা বাধা পেয়েছি এটা করতে গিয়ে। আপনি একদম মূল কোশ্চেনে যদি আসি যে বাংলাদেশে আমরা কোথায় ধরেন ইয়েগুলো ফেস করি, মানে অসমতাটা, আমার মনে হয় প্রথমে হলো আমাদের কনস্টিটিউশনের মধ্যে। সাদেকা রাইটলি পয়েন্ট আউট করেছে যে অনেক জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। আপনি যদি কনস্টিটিউশনের দিকে তাকান, পার্সোনাল ল এর কথা আমি যদি ধরি, পার্সোনাল লটা তো একটা বড় জায়গা যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্যটা একদম গেথে আছে। একটা রাষ্ট্র কিন্তু লেজিটিমেটলি সেখানে নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দিচ্ছে। আপনি পার্সোনাল লতে আমি যদি একটু ব্যাখ্যা করি, সেখানে আছে যে এটা কিন্তু পার্সোনাল লটাকে কোডিফাই করেছিল ব্রিটিশরা, সেটাও আমি একটু বলে রাখি। আধুনিকতা কিন্তু মানুষকে, আমরা মনে করি যে আধুনিকতার সাথে সবকিছু এনলাইটেনমেন্ট হয়ে গেছে, আমরা প্রোগ্রেসের দিকে চলে গেছে, একটা টেলিওলজিক্যাল নোশন অফ হিস্ট্রি আছে যে একটা লিনিয়ার ভার্সনে হিস্ট্রি চলে, তা কিন্তু ঠিক না। এটা ব্রিটিশরাই কোডিফাই করেছিল, যেখানে হিন্দু ধর্ম তো সেভাবে আমি ধরি যে হিন্দুইজম তো অনেকগুলো ধর্ম বা কাস্টমসের সংমিশ্রণ, মুসলিম আইনে যা ছিল সেগুলোকে কোডিফাই করা হয়েছে পার্সোনাল ল এর মধ্যে, যেটা ব্রিটিশরা করেছিল। যে এবং ধর্মে যে যে আইন আছে, যে ধরনের আছে সেটাকে আমরা কোডিফাই করলাম, এবং আমরা স্বাধীনতা পরেও দেখছি সে পার্সোনাল লটা কন্টিনিউ করছে। সো সেই পার্সোনাল লটা তো নারীর মানে মানব অধিকারটা প্রথমেই সেখানে লঙ্ঘিত হচ্ছে। আমি সম্পত্তির ব্যাপারে সেখানে ধরেন যা আছে, আমার কাস্টমে আছে, কালচারে আছে, ধর্মে আছে, সেটাই আসবে। ম্যারেজের ব্যাপারে সেম থাকছে। এবং এটা দুঃখের বিষয় যে ম্যারেজ ল কিন্তু রিফর্ম করেছিল আইয়ুব খান 61-তে, একজন মানে মার্শাল ল ডিক্টেটর, সে করেছিল। আচ্ছা, ডিভোর্সের ব্যাপারে সেখানে চাইল্ড কাস্টাডিতে সেখানে আপনি যদি বলেন যে মেয়েরা বের হয়ে আসতে পারে না, আমরা হাজারো স্লোগান দিচ্ছি এম্পাওয়ারমেন্ট, হ্যান ত্যান, তো মেয়েরা তো আটকেই যাচ্ছে সেই জায়গাগুলোতে যেখানে আপনি পার্সোনাল লটাকে ধরে রাখছেন। আমি তো পার্সোনাল ল থেকে বের হতে পারছি না। আপনি বলছেন সংবিধানেই এই জায়গাটাতে এসে হোঁচট খাচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে আসি আপা, এটা আপনি আরেকটু যদি ব্যাখ্যা করেন, সাদেকা আপা এবং খালেকুজ্জামান ভাইও নিশ্চয়ই এটাতে একটু অংশগ্রহণ করবেন যে সংবিধানের কোন জায়গায় এসে সমতার জায়গাতে একটু হোঁচট খাচ্ছে। আপা আপনি আবার শুরু করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।